এখানে হেলাল ভাই এবং বিএনপির যে অবস্থান, এই অবস্থান দেখার পর প্রথমেই মনে হয় যে গণ অভ্যুত্থানকে যারা অবৈধ বলছেন তাদের সাথে কি এই যে বৈধতার প্রশ্নটা কোনোভাবে যুক্ত হয়ে যায় কিনা। এটা অবচেতনে যুক্ত হয়ে যদি যায়, এটা আমাদের জন্য খুব দুর্ভাগ্যজনক হবে। কারণ আমরা জানি যে একটি দেশে যখন গণ অভ্যুত্থান সংগঠিত হয়, গণ অভ্যুত্থান নিজেই নিজেকে বৈধতা প্রদান করে। বাংলাদেশে যেই মাস লেভেলে গণ অভ্যুত্থান সংগঠিত হয়েছে, যেটা বদরুদ্দীন উমরের ভাষায় গত 100 বছরে বাংলাদেশ ভূখণ্ডে সবচেয়ে রক্তাক্ত এবং সবচেয়ে বড় বিদ্রোহ। সেই বিদ্রোহের পরে যদি মনে হয় যে এই অন্তর্বর্তীকালীন সরকার, যেটা আসলে গণ অভ্যুত্থানের সরকার, সেই সরকার কোনো কার্যক্রম এবং সেই সরকারের আপনার সাংবিধানিক, আমরা যে বলছি সাংবিধানিক ধারাবাহিকতা এবং সাংবিধানিকতা, এই সাংবিধানিকতা অনুযায়ী এই সরকারেরও কোনো বৈধতা নেই, এরকম একটা সরকারের কাছ থেকে যখন আমরা বৈধতা প্রত্যাশা করি এবং বৈধতার প্রশ্নে যখন তার যেই জাতিগত যেই সংস্কারের পক্ষে অধিকাংশ রাজনৈতিক দলগুলো যখন ঐক্যমত হয়েছে, তার বাস্তবায়ন প্রক্রিয়া যদি মনে হয় যে গণঅভ্যুত্থানের শক্তি, গণঅভ্যুত্থানের সরকারের কাছে আপনার সরকারের চেয়ে সাংবিধানিক ধারাবাহিকতার নামে, ৭২-এর একটি অবৈধ সংবিধানের ধারাবাহিকতার নামে আপনার আমাদেরকে মেনে এই সংস্কারকে স্যাক্রিফাইস করতে হয়, এটা আমাদের জন্য খুব দুর্ভাগ্যজনক হবে। তো আমি বৈধতার প্রশ্নে আরেকটা বিষয় এখানে স্মরণ করে দিতে চাই। আমরা জানি যে ১৯৭২ সালের সংবিধানের পর সংবিধানের চতুর্থ সংশোধন ছিল প্রথম আপনার সাংবিধানিক কু, যেটাকে আপনার প্রখ্যাত ইতিহাস বিদ্রোহ, তাদের যে ইতিহাস লিখছেন বাংলাদেশ নিয়ে, সেখানেও তারা এটাকে সাংবিধানিক কু হিসেবে উল্লেখ করেছেন দলমত নির্বিশেষে। আবার আওয়ামী লীগের পক্ষ থেকে পঞ্চম সংশোধনীকে, যে সংশোধনীকে আপনার বিএনপি বলছে সেকেন্ড রিপাবলিক, পঞ্চম সংশোধনের মাধ্যমে হয়ে গিয়েছে। পঞ্চম সংশোধনীকে যেখানে বিএনপি যুগান্তরে বলছে, আওয়ামী লীগের ভাষায় কিন্তু সেইটাকে তারা বলছে সাংবিধানিক কু। তার মানে বিএনপি আপনার যেই অর্জনকে, যেই ভিত্তির উপর দাঁড়িয়ে এখন রাজনীতি করছে, এবং আমরা দেখি যে আওয়ামী লীগ যেই কারণে আপনার ৭৫-এ আওয়ামী লীগের ধ্বংস হলো প্রথমবারের মতো, সেই দুইটাকেই আপনার সর্বসম্মতভাবে একদল বলছে সাংবিধানিক, আরেক দল সংস্কারকে। এখন ২০২৪ সালে গণঅভ্যুত্থানের পর যখন আপনার পুরো জাতীয় ঐক্যমত হয়েছে যে এখানে সংস্কার লাগবে এবং কোনোভাবেই পূর্বকার যে ফেসিবাদী শাসন ব্যবস্থা, স্বৈরতান্ত্রিক যে ব্যবস্থা, সেই ব্যবস্থা ফিরে যাওয়া যাবে না, আমাদের মৌলিক সংস্কারের মাধ্যমে ক্ষমতার ভারসাম্য প্রতিষ্ঠিত করতে হবে। সেক্ষেত্রে দুঃখজনকভাবে বিএনপি কিন্তু এটাকে সাংবিধানিক কুর সমতুল্য বলে গণ্য হবে বলে আগাম বার্তা দিয়েছে। একটু আমি আজিজুল বাড়ি হেলালের কাছ থেকে আসি। আজিজুল বাড়ি হেলাল কি মন্তব্য করবেন, শুনেছেন সবই। আলাউদ্দিন যেটা বললো যে পঞ্চম সংশোধনীর মাধ্যমে আমরা সেকেন্ড রিপাবলিক বলেছি, এটা তো আমি প্রথম শুনলাম। পঞ্চম সংশোধনী ছিল যে আপনার আমাদের ৭২-এর সংবিধানের যে আপনার মূল নীতি ছিল আপনার ধর্মনিরপেক্ষতা এবং বাঙালি জাতীয়তাবাদ, গণতন্ত্র সমস্ত, সেটা আমরা সংশোধনীর মাধ্যমে সর্বশক্তিমান আল্লাহর প্রতি বিশ্বাস এবং বাংলাদেশি জাতীয়তাবাদ করছি না, সেকেন্ড রিপাবলিক বলি না সংশোধন। আমি একটু অ্যাড করে দিচ্ছি ভাইয়া। যখন আমরা সেকেন্ড রিপাবলিক বলছিলাম, গণঅভ্যুত্থানের পরপর যে আমরা সেকেন্ড রিপাবলিক করতে চাই, এটা দলীয় অবস্থান, তখন বিএনপির পক্ষ থেকে বিভিন্ন নেতারাই বলেছেন যে সেকেন্ড রিপাবলিক তো পঞ্চম সংশোধনের মাধ্যমে হয়ে গিয়েছে। এটা আপনাদের নেতা বলতে সেটা বলছে, কিন্তু আমি আমার ব্যাখ্যাটা দিচ্ছি। এবং বলছে যে আপনার সাংবিধানিক বৈধতা, আপনি যদি জুলাই ঘোষণা যেটা দেখেন, সেখানে বলা হচ্ছে যে আপনার শেষের পয়েন্টটা দেখবেন যে এই ডক্টর ইউনূস অন্তর্বর্তীকালীন সরকারকে পরবর্তী সরকার তার সাংবিধানিক বৈধতা দেবে। এটা হলো কনভেনশন। আপনার ৯১-এর গণঅভ্যুত্থানের পরে ৯১ যে পার্লামেন্ট সেটাও করেছে, এই আপনার ৯১ পার্লামেন্ট ৯০-এর গণঅভ্যুত্থানের ফলে যে শাহাবুদ্দিন সরকার আছে সেটাকে পরবর্তী বৈধতা দিয়েছে। এটাই কিন্তু কনভেনশন। এখন আমার আপনি চাইলে আমি অ্যাড করি, সেটা হলো জুলাই ঘোষণাপত্রের ২৭ নং ধারায় যেখানে অ্যাড করা হয়েছে, ধারাটা নিয়ে অনেকের আপত্তি আছে এবং বলা হচ্ছে মানে এটাই সত্য যে ধারাটা পরবর্তীতে অ্যাড করা হয়েছে ঘোষণার পূর্ব মুহূর্তে, এবং এটা নিয়ে আপনার কোনো ঐক্যমত ছিল না। বাট আমাদের যে পয়েন্টটা ভাই, যে জিনিসটা আপনি বলছেন যে ৯০-এর যে ধারাবাহিকতা কিংবা ১১১-এর পরের ধারাবাহিকতা, সেই ধারাবাহিকতা বাংলাদেশে ফেল করেছে। আমরা ২৪ কি সেই ধারাবাহিকতা বলি, আমরা এই যে আইনের যে সমস্ত কথাবার্তা বলছি, আমরা কেউ কিন্তু সংবিধান বিশারদ না, আইন বিশারদ না। আমরা কিন্তু পলিটিক্যাল বয়ানটা দিচ্ছি যে আমরা যদি এখন আমাদের তর্ক বিতর্ক জারি রাখি, নির্বাচনকে বন্ধ রেখে
তাহলে কিন্তু ষড়যন্ত্রকারীরা, যেহেতু ষড়যন্ত্রকারী চিহ্নিত, সেই ষড়যন্ত্রকারীরা কিন্তু ষড়যন্ত্র করার সুযোগ পাবে। যেমন দেখেন যে নির্বাচনকে দীর্ঘায়িত করবার জন্য এই সংস্কারের প্রশ্নে কিন্তু বিএনপি সবচেয়ে পায়োনিয়ারের ব্যাপার। আমরা এই 5ই আগস্টের আগের থেকে, প্রায় 15 সাল থেকে বা 10 সাল, শেখ হাসিনার মাফিয়া সরকার আমল থেকে আমরা সংস্কারের কথা বলছি। এখন এই সংস্কার বাস্তবায়ন করার একটা তরিকা আছে, আপনাদের সেই তরিকাটা আমাকে সাংবিধানিক উপায়ে করতে হবে। এখন আপনি যদি তর্ক বিতর্ক জারি রাখেন, আপনি দেখেন হঠাৎ করে জাতীয় পার্টির প্রশ্নটা আপনাদের সামনে এসে গেল। 5ই আগস্টের পরে জাতীয় পার্টি ব্যানের কথা কেউ বললো না। জাতীয় পার্টি স্বৈরাচারের দোষর এই ব্যাপারে কোনো আমাদের দ্বিমত নেই। এরকম বিভিন্ন ন্যারেটিভ যদি আমরা বারবার তুলি এবং ঠিক নির্বাচন যখন সন্ধিক্ষণে, তখনই জাতীয় পার্টির বন্ধ করতে হবে, জাতীয় পার্টিকে দোষর বলে তার নির্বাচন থেকে দূরে রাখতে হবে। আমি স্বীকার করি যে জাতীয় পার্টি আপনার স্বৈরাচারের দোষর, তাকেও আওয়ামী লীগের মধ্যে তারও বিচার হওয়া উচিত। কিন্তু এই প্রশ্নটা এখন উঠছে কেন? এইটাই আমি মতলব খুঁজছি যে নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করবার জন্য, নির্বাচনে আনসার্টেনিটি করবার জন্য আমরা নানা রকম পলিটিক্যাল বয়ান তৈরি করছি। আমাদের সবাইকে এই ফ্যাসিবাদ, আপনি দেখছেন রিসার্চেস হওয়ার সুযোগ পাচ্ছে। শেখ হাসিনা ভারতে বসে আপনার প্রায় 4,000 কোটি টাকা তিনি বিনিয়োগ করছেন বাংলাদেশের নির্বাচনকে আনস্টেবল করবার জন্য। তিনি বলেছেন যে ইউনূস সরকারের নেতৃত্বে কোনো নির্বাচন হতে পারে না। আবার একটা প্রশ্ন উঠেছে তত্ত্বাবধায়ক সরকারের কোশ্চেন। দেখেন এই অন্তর্বর্তীকালীন ইউনূস সরকারকে বাদ দিয়ে আপনি যদি তত্ত্বাবধায়ক সরকার গঠন করতে চান, কত সমস্যায় আমরা পড়বো। আমি তাই বলছি যে গণ অভ্যুত্থানের স্বার্থে আমাদের প্রথমেই দরকার যে একটি নির্বাচিত পার্লামেন্ট, এবং পার্লামেন্টটাই হবে সবচেয়ে বড় সংস্কার, পার্লামেন্টটাই হবে সবচেয়ে বড় সনদ বাস্তবায়নের একটা পথ। আচ্ছা, আলাউদ্দিন মোহাম্মদ, আপনি মাথা নাড়ছেন, আপনি এরকমই মনে করেন না? এখন মানে আমি একটু প্রশ্নটা শেষ করি। মানে এখন কি আপনারা আপনাদের জায়গা থেকে সরবেন না, বিএনপির জায়গা থেকে সরবে না, সেই জায়গায় আসলে কি হবে দেশে? না, এখানে একটা বিষয় খুব স্পষ্ট, হেলাল ভাইয়ের কথা থেকেও, হেলাল ভাইয়ের সাথে আমি আগেও কয়েকবার বিভিন্ন শোতে কথা বলেছি, এবং মানে ম্যাক্সিমাম জায়গায় কিন্তু আমাদের ঐকমত্য আছে। ঐকমত্য আছে কোন জায়গাটায়? হেলাল ভাই যেই আশঙ্কার কথা বললেন, আমরা ওটা সম্পর্কে অ্যাওয়্যার। কিন্তু একটা বিষয় দেখেন, এই আশঙ্কার জায়গাটা কিন্তু এনসিপি অথবা এবি পার্টি, জামাতে ইসলামী, গণ অধিকার, তাদের কারণে হচ্ছে না। আশঙ্কার জায়গাটা হচ্ছে বিএনপি একটা জায়গায় এসে সবকিছুকে মনে হচ্ছে কুঠার দিয়ে ভাঙচুর করে দিচ্ছে। আপনি দেখেন উচ্চ কক্ষের ব্যাপারে বাংলাদেশের আপনার অধ্যাপক থেকে শুরু করে বিশ্ববিদ্যালয় শিক্ষিত সাধারণ মানুষ যেখানে যান, যে নিম্ন কক্ষের একটা রেপ্লিকা অথবা এক্সটেনশনের উচ্চ কক্ষ বাংলাদেশের কোনো আপনার শাসনতান্ত্রিক পরিবর্তন আনতে পারবে না, সবাই একমত হওয়ার পরও বিএনপি কিন্তু একটা জায়গায় স্পষ্টভাবে উচ্চ কক্ষ যদি হয়, তাহলে বর্তমানে যেই নারী আসনের অনুপাতে যেভাবে নারী আপনার আসন বন্টন করা হয়, সেভাবে উচ্চ কক্ষ বন্টন করা হবে। আলাউদ্দিন মোহাম্মদ, আমি একটু আবু সাইদ খানের একটু মাথা নাড়ছিলাম যে হেলাল ভাইয়ের সাথে আমি একমত, কিন্তু একমত যেই জায়গাটা একমত না, সেটা হলো এটা এনসিপি না, যার কারণে আসলে এই জায়গাটা আসলে খারাপের দিকে যাচ্ছে, বরং এটা বিএনপির বাধার কারণে আমরা আসলে শেষ জায়গাটা গিয়ে আমরা কোলাকুলি করতে পারছি না। আমার প্রশ্নটা ছিল এরকমই, মানে সব দলের কথাই, কেউ যদি ছাড় না দেয়, অবস্থান পরিবর্তন না করে, তাহলে আসলে দেশের রাজনৈতিক পরিস্থিতি কি হবে? ঘোলাটে হবে। এক জায়গায় তো একটা ঐক্যমত্যে আসতে হবে। তবে একটা বিষয়টা সিদ্ধান্ত নেওয়ার দরকার যে দেশটা, যেখানে একটা বেসিক পার্থক্য, যে দেশটা কোন পদ্ধতিতে চলবে। একটা হলো সংবিধানের আলোকেই চলবে, না সংবিধানের জুলাইয়ের ঘোষণার আলোকে চলবে। অর্থাৎ এখানে একটা সিদ্ধান্ত নেওয়ার বিষয় যে জুলাইয়ের ঘোষণা কি সংবিধান সম্মতভাবে বাস্তবায়িত হবে, না জুলাইয়ের ঘোষণা সংবিধান পরিবর্তিত হবে কিংবা সংবিধান ভায়োলেটেড হবে। এটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন, এটা মীমাংসা হওয়া উচিত। মানে এই মীমাংসা এখন প্রশ্ন হচ্ছে যে এই ধরনের সিদ্ধান্ত এইভাবে নেওয়া যায় কিনা, কিংবা বর্তমান সরকার নিতে পারে কিনা। বর্তমান সরকার কিন্তু বিপ্লবী সরকার না। এটা যে একটা ঠিক আছে, একটা বিপ্লবী সরকার গঠিত হয়েছে, বিপ্লবী সরকার এই ধরনের সিদ্ধান্ত গ্রহণ করতে পারে, সব কিছুই অকেজ হয়ে যেতে পারে। কিন্তু এই সরকার তো সংবিধান এর অধীনেই সরকার গঠিত হয়েছে। এখানে হচ্ছে সমস্যাটা। একটা এখন হচ্ছে যে জিনিসটা দাঁড়িয়েছে যে রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐক্যমত্য দরকার। হ্যাঁ, এখন ঐক্যমত্য, এবারে আমি আসি যে ঐক্যমত্য হলেই কি তারা সে সংবিধানের বাইরে বাইপাস করে কিছু করতে পারবে কিনা। তাহলে তো সেটা আর একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন যে না, আমরা সংবিধান মানছি না, অর্থাৎ ৭২-এর সংবিধান ছুঁড়ে ফেলছি,
আমরা নতুন করে সিদ্ধান্ত গ্রহণ করব। সেটা আর একটা প্রশ্ন। ফরাদ মাজার যেভাবে বলেছিলেন যে ঠিক আছে, এটা সংবিধানের দরকার নেই, তো আমরা এখানে শহীদ মিনার সরকার গঠিত হবে, বিপ্লবী সরকার, এবং তারাই সিদ্ধান্ত নেবে এবং সেই এখতিয়ার তাদের রয়েছে। জি, তো এইটা ফায়সালা করাটা হচ্ছে গুরুত্বপূর্ণ। আমি একটু আলাউদ্দিন মোহাম্মদ। না, আমার এখানে পয়েন্ট খুব ক্লিয়ার। আমরা যেই সংবিধানের দোহাই দিয়ে বারবার এই সংস্কার প্রক্রিয়াকে প্রশ্নবিদ্ধ করছি এবং পরবর্তী সংসদে বাস্তবায়ন হবে বলে আমরা মনে করছি এবং এটাকেই মানে শাস্ত্রিক মনে করছি, ব্যাপারটা আসলে এরকম না। কারণ এই সরকার, এই গণঅভ্যুত্থান, এটা সংবিধানকে আপনার ছুঁড়ে ফেলে দিয়ে গণঅভ্যুত্থান সংগঠিত হয়েছে। সংবিধানকে যদি আপনি এখনো মনে করেন এই সংবিধান অন্তর্বর্তীকালীন সরকার নেই এবং অন্তর্বর্তীকালীন সরকারের জন্য যে হাইকোর্টের রেফারেন্স দেওয়া হয়েছে সেটা নিয়েও আপনার পর্যাপ্ত বিতর্ক রয়েছে। এখন যেই পথে আমরা সামনের দিকে আগাতে পারি, সামনের পথ আপনার অবিরত। আমরা সামনে কিন্তু কোনো সীমানা নেই, কিন্তু সীমানা যদি আমরাই টেনে দেই, যেমন আমাদের মধ্যে যদি কেউ কেউ বারবার সীমানা টেনে যায়, তখন কিন্তু আমাদের সামনের রাস্তা রুদ্ধ হয়ে পড়ে। কারণ আমাদেরকে বুঝতে হবে যে কোন রাস্তা আমরা সাস্টেনেবলি আমরা একটা শাসনতান্ত্রিক সমস্যার সমাধান করতে পারি, এবং বেশিরভাগ ক্ষেত্রে আমরা কিন্তু ঐকমত্যে পৌঁছেছি। এখন জুলাই সনদের সাথে আপনি সংবিধানকে যদি মুখোমুখি দাঁড় করিয়ে দেন, আর বারবার আমরা বলছি যে আমরা কি ৭২ সংবিধান ছুড়ে ফেলে দিব কিনা, আমরা এটাকে বারবার বলছি ৭২ সংবিধান ছুড়ে ফেলেই বর্তমানের যে আপনার সাংবিধানিক যেই ধারাবাহিকতা সেই দোহাই ছুড়ে ফেলে দিয়েই গণঅভ্যুত্থানের সরকার সংগঠিত হয়েছে। সবচেয়ে বড় কথা হলো যে এই গণঅভ্যুত্থানের পর রাজনৈতিক শক্তিগুলো এখনো সক্রিয় আছে, তাদের বেশিরভাগ ঐক্যমত যে জায়গায়